বহু বছর হয়ে গেল, কিন্তু ঘটনাটা এখনো স্মৃতিপটে পরিষ্কার হয়ে ফুটে আছে। সেই ভয়ঙ্কর দিনটির কথা যখনই মনে পড়ে তখনই আতঙ্কে ভয়ে শিউরে ওঠে। এত বছর পরেও আজও সেই আতঙ্কের হাত থেকে মুক্তি পাইনি, বোধ হয় কোনোদিন পাবও না। অথচ ঘটনাটা এমনই যে কেউ বিশ্বাসই করতে চায় না, ভাবে আমার বোধ হয় ভুল বকার অভ্যেস আছে। কি করে তাদের বোঝায় যে ঘটনাটা একেবারে অক্ষরে অক্ষরে সত্যি? একজন সাক্ষীও ছিল, কিন্তু সে আর এই জগতে আর নেই। আমি তখন ছিলাম সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। কিছুদিন আগেই প্রতিবেশী দেশের সঙ্গে এক দফা জোর লড়াই হয়ে গেছে। সেই লড়াইয়ে আমাদের অপ্রস্তুত সেনাবাহিনীকে প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে। তাই লড়াই শেষ হওয়ার পরেই আমাদের সেনাবাহিনীকে ঢেলে সাজানোর ব্যবস্থা হলো, আর আমাকে পাঠানো হলো এক সীমান্তের সামরিক ঘাঁটিতে। ঝড়ের ঠিক পরেই যখন প্রকৃতি শান্ত হয়ে যায়, তেমনি লড়াইয়ের উত্তেজনার পর আমাদের দৈনন্দিন জীবনযাত্রাও তখন হয়ে পড়েছিল খুবই নিরুত্তাপ আর খুবই একঘেয়ে। রুটিন বাঁধা কাজকর্মের পর বাকি সময়টা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া, গল্পগুজব আর তাস খেলেই কাটিয়ে দিতাম। বিশেষত তাস খেলাটাই খুব চলতো। আমি যে ব্যারাকটায় থাকতাম সেটা ছিল বেশ বড় সড়ো, দোতলা, ঠিক ইংরেজি এল অক্ষরের মতো। আশেপাশে কিছু দূরে দূরে আরও অনেকগুলো ব্যারাক ছিল। ব্যারাকগুলোর সামনে ও পেছনে অনেকখানি ফাঁকা মাঠ। সেখানেই আমাদের ড্রিল, প্যারেড, খেলাধুলা সব হতো। আমাদের তাসের আড্ডা বসতো ঠিক একতলার মধ্যেখানের একটি বড় ঘরে, যাকে আমরা বলতাম ক্লাব ঘর। এই তাসের আসরে সবচাইতে পাকা খেলোয়াড় ছিল আমাদের ব্যারাকের মাইকেল জন। তাসের যে কোনো রকম খেলা হোক না কেন, শেষ পর্যন্ত দেখা যেত সেই জিতছে। আমাদের ব্যারাকের সব তাসুরে তো বটেই, অন্য ব্যারাক থেকে যারা খেলতে আসতো তারাও যে পকেট ফাঁকা করে ফিরতো। প্রথম প্রথম কেউ কিছু মনে করেনি, হাসি ঠাট্টা ভেবে ব্যাপারটা উড়িয়ে দিয়েছে। কিন্তু যতই দিন যেতে লাগলো ততই জনের জেতার মোহর বাড়তে লাগলো। ওর অবিশ্বাস্য তাসের হাত আর ভাগ্য নিয়ে শুরু হয়ে গেল ফিসফাস আর চাপা গুঞ্জন। একজন তো আবার ওর সম্বন্ধে খোঁজ খবর নিয়ে আমাদের জানালো জনের ভাবগতিক মোটেই সুবিধের নয়। এই হিসাবে খরচ করাটা নাকি ওর মজাগত অভ্যাস, আর সব সময় নাকি হাট দানে ডুবে থাকে। এসব জানা সত্ত্বেও কিন্তু জনের আড্ডা মারা বা তাসের আসরে বসা কোনোটাই বন্ধ হলো না। তার কারণ জনের চেহারা আর বাহ্যিক আচার ব্যবহার, আর এমন একটা অমোঘ আকর্ষণ আর সন্মোহিনী শক্তি ছিল যে ওকে কেউ চট করে এড়িয়ে যেতে পারতো না। মজার মজার গল্প বলে আর গান করে মজলিস জমাতে জন ছিল সিদ্ধিহস্ত। তবে আস্তে আস্তে কিন্তু ওর উপর সকলের মোহ কেটে যেতে লাগলো। অনেকেই নিশ্চিতভাবে বুঝতে পারলো যে তাস বাজবার সময় বা বিলি করার সময় হাতের কায়দায় ঠিক তাস সরিয়ে ফেলে। আমাদের মধ্যেই কয়েকজন তককে তককেই রইল জনকে হাতে নাতে ধরার জন্য। ঘটনাটা যেদিন ঘটল সেদিন ছিল রবিবার। তবে শীত পড়তে শুরু করেছে, বেলা ছোট হয়ে এসেছে। আমাদের ব্যারাকের মাঠে সারাদিন ধরে খেলাধুলার আয়োজন হয়েছিল। সব অনুষ্ঠান যখন শেষ হলো তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। জন একদল বন্ধু বান্ধব নিয়ে সকাল থেকেই ক্লাব ঘরে তাসের আসর জমিয়ে বসেছে। আমার কয়েকজন বন্ধু বান্ধব এসেছিল। এর এগিয়ে দিতে গিয়ে গল্প করতে করতে আমি বেশ খানিকটা চলে গিয়েছিলাম। ফিরে এলাম তখন অন্ধকার নেমে এসেছে ভালোভাবে। এর ব্যারাকের মাঠ একদম ফাঁকা হয়ে গিয়েছে। গেট দিয়ে ঢুকে হাঁটতে হাঁটতে সামনের দিকে মুখ তুলে তাকাতেই দেখলাম ক্লাব ঘরের বাইরে জানালার সামনে দীর্ঘদেহী একজন লোক দাঁড়িয়ে আছে। তার
সারা শরীর কালো পোশাকে ঢাকা, মাথাটা একটু ঝুঁকিয়ে, কান পেতে ক্লাব ঘরের কথাবার্তা এক মনে শুনছিল। ওটা আমার সহকর্মীদের মধ্যে কেউ নয়, কিন্তু এইরকম পোশাক আশাক পরা অত দীর্ঘদেহী লোক আমাদের আশেপাশে বেড়াকে কখনো দেখেছি বলে মনে হলো না। ওর হাবভাব দেখে বেশ একটু খটকাই লাগলো আমার। কোনো সৈনিক ছাউনির একেবারে ভিতরে এই রকম একজন অচেনা লোক থাকাটা মোটেই নিরাপদ নয়। পদের আভাস পেয়েই মনটা চঞ্চল হয়ে উঠল। মধ্যেই ক্লাব ঘরে খুব চড়া গলায় তর্কাতর্কি শুরু হয়ে গেছে। একাধিক লোক একসঙ্গেই চেঁচাচ্ছিল। এর মধ্যেই জনের গলা শোনা যাচ্ছিল বেশি, যেন খুব উত্তেজিত হয়ে কি একটা কথার প্রতিবাদ করে চলছে। আরও কয়েক পা এগিয়ে যেতেই ক্যাপ্টেন মাথুরের গলা কানে এলো। খুব রাগাত্মকভাবে বলছে, দেখো জন, বেশি চেঁচিও না। অনেক দিন ধরে আমাদের সন্দেহ হচ্ছিল যে তুমি তাস হাত সাবাই করো। আজ একেবারে হাতে নাতে ধরেছি। এক্ষুনি তাস দেওয়ার সময় তুমি কোড়ে আঙুল দিয়ে প্যাকেটের তলা থেকে তাস টেনেছো, চোখে দেখেছি। সবাই হাতে তাস গোনো তো দেখি। তোমার কাছে একটা তাস নিশ্চয়ই পাওয়া যাবে। শিগগিরই তাস দেখাও। অবশ্য অত কাঁচা ছেলে নয়। সে প্রাণপণে প্রতিবাদ করতে লাগলো, কিন্তু দেখা গেল সবাই মাথুরকেই সমর্থন করছে। তারা সবাই চাইছে যে জনের হাতের তাস পরীক্ষা করে দেখা হোক। হঠাৎ সকলের মিলিত কণ্ঠস্বর ছাপিয়ে জনের গলা শোনা গেল। যে ভয়ঙ্কর শপথ সে করল তা লিখতে এখনও আমার কলম কেঁপে যাচ্ছে। সে বলে উঠল, শোনো সবাই, আমি মোটেও তাস চুরি করিনি। যে কোনো শপথ আমি করতে পারি। যদি আমি তাস চড়িয়ে থাকি, তাহলে এক্ষুনি যেন অন্ধকারের রাজা নরকের বাবু শয়তান এসে আমাকে যেন চিরদিনের মতো নিয়ে চলে যায়। জনের মুখ থেকে এই কথাগুলো বেরোনোর সঙ্গে সঙ্গে যেন একটা ভোজবাজি ঘটে গেল। চমকে উঠে দেখলাম দীর্ঘদেহী লোকটা এক লাফে খোলা জানালা দিয়ে ক্লাব ঘরের ভিতরে ঢুকে গেল। ভেসে এলো জনের তীব্র তীক্ষ্ণ আর্তনাদ। তারপরেই একটা ঘড়ঘড়ে আওয়াজ। সেকেন্ড মাত্র আবার সেই দীর্ঘদেহী লোকটা এক লাফে জানালা দিয়ে বেরিয়ে এলো। বিস্ফারিত চোখে দেখলাম তার কাঁধে ঝুলন্ত অবস্থায় জন ছটফট করছে। আমি তখন কিছুটা দূরে ছিলাম। তাড়াতাড়ি পা ফেলে ওদের কাছে পৌঁছাবার আগেই লোকটা এক দৌড়ে ব্যারাক বাড়ির কোণ দিয়ে আমার চোখের আড়ালে চলে গেল। একবার এক পলকের জন্য ওদের দুজনের মুখটা দৃষ্টিগোচর হয়েছিল। দেখেছিলাম জনের মুখ একদম ফ্যাকাশে, এক অসহ্য যন্ত্রণায় আর আতঙ্কে ওর দুই চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। আর দীর্ঘদেহী লোকটার দুই জ্বলন্ত চোখে তীব্র দৃষ্টিতে ফুটে উঠেছে তীব্র হিংসা আর নিষ্ঠুরতা। কয়েক মুহূর্তের জন্য কি যেন একটা অজানা ভয়ে আমার সারা শরীর অবশ হয়ে গেল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ওদেরকে ধরবো বলে দৌড়ালাম, কিন্তু ব্যারাকের বাঘ ঘুরে দেখলাম কেউ কোথাও নেই। চারিদিক ফাঁকা নির্জন। আবার দৌড়ে ফিরে এলাম সামনের দিকে। প্রহরীকে চেঁচিয়ে ডেকে জিজ্ঞাসা করলাম, কেউ এইমাত্র বেরিয়ে গেছে কিনা। জানালো না। অগত্যা উদ্ভ্রান্তের মতো ক্লাব ঘরের দিকে ফিরে গেলাম। ভেতরে যে দৃশ্য অপেক্ষা করেছিল তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। দেখলাম যে জনকে একমাত্র কয়েক সেকেন্ড আগেই দীর্ঘদেহী অচেনা লোকটা কাঁধে ছটফট করতে করতে সে সশরীরে ঘরের একটা ইজি চেয়ারে চিত হয়ে পড়ে আছে। ভাগ্যক্রমে ক্লাবে সেই সময় আমাদের এক ডাক্তার বন্ধু ছিল। সে পরীক্ষা করে জানালো জন মারা গিয়েছে। তো বুদ্ধি হয়ে একটা চেয়ারে বসে পড়লাম। চোখের সামনে তখন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দুলছে। ঘরের মধ্যে অত লোকের চিৎকার চেঁচামেচি যেন কানেই যাচ্ছিল না। একটু ধাতস্থ হওয়ার পর ঘরে কি ঘটেছে শুনতে চাইলাম। সবাই একসঙ্গে যা বলল তা সারমর্ম করলে দাঁড়ায়। জন রীতিমতো তাস বিলি করার সময় ব্যাগ থেকে তাস সাফাই করেছিল। ক্যাপ্টেন মাথুর সেটা দেখতে পেয়ে জনকে চ্যালেঞ্জ করেছিল। তাই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি বেঁধে যায়, যেটা আমি ঘরের বাইরে থেকেই শুনেছি একটু আগে। এই সময় জন হঠাৎ ওই ভয়ঙ্কর কথাগুলো বলে ওঠে। সঙ্গে সঙ্গে নাকি বাইরে জানালা দিয়ে একটা দমকা হাওয়া
ঘরে ঢুকে টেবিলের তাসগুলোকে উড়িয়ে দেয়। আর জন আর্তচিৎকার করে চেয়ারে ঢলে পড়ে। একটুখানি ছটফট করে তার দেহ স্থির হয়ে যায়। সব শোনার পর আমার মুখ দিয়ে আর কথা সরল না। ভাবলাম, তাহলে একটু আগে আমি কি দেখেছি, আর কেনই বা দেখেছি? যা দেখেছি তা অন্য কাউকে কি বলা যায়? অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত আশেপাশে যারা ছিল তাদের আমার দেখা ঘটনাটা বলতে গেলাম। ফল হলো বিপরীত। তারা বিশ্বাস তো করলই না, উল্টে ভাবলো হঠাৎ প্রচণ্ড শক খেয়ে আমার মাথা বোধহয় গোলমাল হয়ে গেছে। আমাকে সুস্থ করার জন্যই তখন আবার কেউ কেউ ব্যস্ত হয়ে পড়ল। ব্যাপারটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছলো যে আমার সন্দেহ হতে লাগলো, তাহলে এই সবটা আমার চোখের আর মনের ভুল। আমার অন্তরঙ্গ বন্ধু ক্যাপ্টেন ভার্গব কখন একসময় কাছে এসে দাঁড়িয়েছে টেরই পাইনি। ক্লাব ঘরের ঠিক ওপরেই কামরাতেই থাকতো ও। শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ যাচ্ছিল বলে সারাদিন ভার্গব উপর থেকে নামেনি। আমার কথা শুনে উদ্ভ্রান্তের মতো সে জিজ্ঞাসা করলো, চৌধুরী, তুমি কি দেখেছো? জনের জন্য যে অপেক্ষা করছিল তাকে দেখতে পেয়েছো তাহলে? ভার্গবের কথা শুনে এই চরম বিভ্রান্তির মধ্যে যেন অকুলের কুল খুঁজে পেলাম। যাক, আমি পাগল হয়ে যাইনি, ভুলেও দেখিনি। ভার্গব দোতলার ঘরের জানালায় বসেছিল। রহস্যময় দীর্ঘদেহীকে সে ভালোভাবেই লক্ষ্য করেছে, কোনো এক অদৃশ্য শক্তির বিচিত্র খেয়ালে। আমরা দুজনেই ক্ষণিকের জন্য অতি প্রাকৃতিক কিছু একটা দেখতে পেয়েছি। তার ফলে যে অভিজ্ঞতা আমাদের হয়েছিল তার অভিশাপ থেকে সারা জীবনে মুক্তি পেলাম না। আমাদের দুজনের মুখে হুবহু একটা ঘটনার বর্ণনা শুনে ব্যারেকের অন্যান্য লোকেরা প্রথমে একটু থমকে গিয়েছিল, কেউ কেউ ভয়ও পেয়েছিল, কিন্তু বেশিরভাগ সহকর্মীও আমাদের পাগল আর মিথ্যেবাদী বলে বিদ্রূপ করেছিল। যাই হোক, এরপর থেকে ব্যারেকে তাস খেলা একেবারের জন্য বন্ধ হয়ে গেল। ওই দিনের ঘটনা নিয়ে কেউ আর খোলাখুলিভাবে আলোচনা করতো না, তবে চাপা গুঞ্জন তল্লাটে সব কটা ব্যারেকেই চলত। আমাকে আর ভার্গবকেও সবাই যেন এড়িয়ে যেতে লাগলো। ভার্গব অবশ্য এর অল্প কয়েকদিন পরে এক জীব দুর্ঘটনায় মারা যায়, কিন্তু আমি এখনো বেঁচে আছি, আর সেই দিনের দুঃসহ স্মৃতির বোঝা বয়ে চলেছি। এখনো মাঝে মাঝে সেই ভয়াবহ দৃশ্যটি স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়, আর আতঙ্কে হিম হয়ে উঠে বসি। বিনিদ্র রজনী কাটাই।